তুমি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে আল্লাহ, এ জাতির মধ্য থেকে তাদের কাছে এমন এক রসূল প্রেরণ করো যে তোমার আয়াত পাঠ করবে, তাদেরকে কিতাবের জ্ঞান ও হিকমা শিক্ষা দেবে এবং তাদের জীবনকে পরিশুদ্ধ করবে। নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামে হাকিম থেকে ইকবাল মজিদ স্যারের কাছ থেকে চমৎকার একটি অর্থ সহ তেলাওয়াত শুনছিলাম। আমরা আমাদের মূল কার্যক্রম শুরু করব। আমাদের আজকের সম্মানিত অতিথি আব্দুল হক স্যার ইতিমধ্যে যুক্ত হয়েছেন। স্যারকে অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। এখানে আমরা আরো কিছু সবাই যুক্ত হবেন আশা করি, তাই এখানে সবুজ স্যার আছেন। আসসালামু আলাইকুম। জি সবুজ স্যার আছেন? ভালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আছি আলহামদুলিল্লাহ ভালো। 2-3 মিনিট অভিজ্ঞতা, আজকের রোগীর 2-3 মিনিটের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন যদি থাকে। আমরা ঠিক মূল অতিথিকে 10টা 10-এ আলোচনা দিয়ে দিব। এর আগে আপনি কিছু বলতে পারেন। আজকে তোমরা কেউ সাইড টক করো না, একটু কথা বলছি, তোমরা একটু তো আজকে বিকেলে একটা পুরাতন রোগী দেখলাম, অনেক পুরাতন। রোগীটা 2018 সালে একবার আমাকে দেখিয়েছিল। ওনার সমস্যা ছিল কোল্ড অ্যালার্জি। ঠান্ডার কাজ করলে বা পানিতে কাজ করলেই ওনার মানে খুব বেশি হাসি হতো এবং নাক দিয়ে পানি ঝরতো, এই ধরনের একটা সমস্যা ছিল। তো 2018 সালে ওনাকে দেখেছি। উনি সেই সময়ে 2 থেকে 3 বার আমার কাছ থেকে ঔষধ নিয়েছিলেন এবং এ পর্যন্ত উনি ভালো ছিলেন। এই শীতটা যে শুরু হয়েছে এই 2021-এর এই শীতের সিজনটার শুরুর প্রথম দিক থেকে উনি আবার একটু একটু এই সমস্যাটা অনুভব করছিলেন। তো আজকে আবার উনি চিকিৎসা নিয়ে গেছেন। এটা একটা খুব ভালো লাগছে আমার কাছে যে ঔষধ খেয়ে 2 বা 3 বার ঔষধ নিয়েছিলেন ওই সময়ে। তো এই প্রায় 3 বছরের মতো উনি ভালো ছিলেন, আজকে আবার এসেছেন। আর আব্দুল হক স্যারের রেফার করা আমাদের আজকের যিনি অতিথি, যিনি কথা বলবেন, তার রেফার করা একটা রুগী আজকে এসেছিল ছোট একটা বাচ্চা নিয়ে। ওর একটু ডিসেন্ট্রির সমস্যা নিয়ে এসেছিল, তো ওকেও চিকিৎসা দিয়েছি। আর আগে যে কোল্ড অ্যালার্জির যে সমস্যাটা নিয়ে আসছিল ওকে ওই সময় আমি টিউবারকুলিনাম দিয়েছিলাম 1 ডোজ ওই ভদ্রমহিলাকে। আর আমাদের অরান্ডু নামে একটা মেডিসিন আছে, মানে খুব একটা ব্যবহার, অনেকেই জানেও না মেডিসিনটা সম্পর্কে। অরান্ডু, এই মেডিসিনটা আমি তাকে দিয়েছিলাম। তার পরবর্তী এক প্রেসক্রিপশনে কেলিবাইক্রম দিয়েছিলাম। তো মোটামুটি এই 3-4টা মেডিসিন, আরেকটা প্রেসক্রিপশন উনি আমাকে দেখাতে পারেননি, এতেই উনি অনেকটা ভালো ছিলেন। আর আজকে যে রুগীটা দেখেছি ছোট, ওই যে আব্দুল হক স্যারের রেফার করা যে রুগীটা, ওনাকে ছোট একটা বাচ্চা 1 বছর 10 মাস বয়সী, তার মিউকয়েড স্টুল আর ঘাম আছে তার শরীরে প্রচুর পরিমাণে, বিশেষ করে গলার দিকটায় ঘাম হয় এবং বলতেছিল যে রাতে এবং ঘুমের সময় ঘামটা বেশি দেখি। এই লক্ষণের উপরে ভিত্তি করে তাকে সার্বিক দিক বিবেচনা করে, আর 2-3 মাস আগে জ্বর হয়েছিল, এরপরে দীর্ঘদিন তাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়েছিল প্রায় 10 দিনের মতো। এরপর থেকে বলতেছে যে বাচ্চাটা কেমন, খুব একটা খায় না, তারপর একটু দুর্বলতা মনে হয়। তো ওইটার উপরে প্রিভিয়াস মানে জ্বরের হিস্টোরি, তারপর থেকে সে দুর্বলতা এবং অ্যানোরেক্সিয়া, তারপরে লেথার্জি, এই কমপ্লেনগুলোর উপর ভিত্তি করে তাকে আমি কার্বোভেজ দিয়েছি 1 ডোজ, আর কার্বোভেজ 10 mg 1 ডোজ দিয়েছি ডাইলুট করে পানিতে, আর সেই সাথে মার্কসল দিয়ে দিয়েছি, এটা 30 রোজ সকালে একবার খাওয়ার জন্য। আর সাহায্যকারী একটা মেডিসিন বায়োকেমিক মাঝে মধ্যে ব্যবহার করি, ক্যালকেরিয়া ফর 6 দিয়েছি তাকে 2টা করে খাওয়ার জন্য। লোক স্যার যদি প্রস্তুত
থাকেন তাহলে আমরা আমাদের মূল কার্যক্রমে চলে যাব। আজকের গুড নাইট স্টাডি গ্রুপে আমাদের আজকের সম্মানিত অতিথি অভিজ্ঞ হোমিওপ্যাথ, দীর্ঘদিন ধরে স্যার হোমিওপ্যাথির সাথে জড়িত থেকে হোমিওপ্যাথির স্যারের বিভিন্ন অভিজ্ঞতা, বেশ অভিজ্ঞতা রয়েছে। স্যার যে আজকে অষ্টম পর্ব রোগী পর্যবেক্ষণ অষ্টম পর্ব নিয়ে আজকে আলোচনা করবেন। ধারাবাহিক আমরা অলরেডি 7টা পর্ব স্যার পরিচালনা করেছেন, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের পর্যবেক্ষণমূলক অনেক অভিজ্ঞতা সহ বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়ে স্যার যে জ্ঞানগর্ভ এবং দিক নির্দেশনামূলক স্যারের অভিজ্ঞতা, বিভিন্ন লেখকদের অভিজ্ঞতা শেয়ার করে চমৎকারভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন। এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারের নেক হায়াত জন্য দোয়া করি যে আমরা আমাদের আজকের আলোচনা অষ্টম পর্ব রোগী পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে স্যার আজকের আলোচনা শুরু করবেন। আসসালামু আলাইকুম। আব্দুল হক স্যার, আপনার আলোচনা শুরু করতে পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আমরা প্রতিদিনের ন্যায় আজকেও গুড নাইট স্টাডি গ্রুপে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আল্লাহ পাকের লাখ শুকরিয়া। তো আজকে শুরু করছি আজকের কার্যক্রম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। তো আমরা কথা বলতেছিলাম রোগী পর্যবেক্ষণ নিয়ে। তো শুকরিয়া যে বেশ কয়েকটা পর্ব হয়ে গেছে। এখানে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব, আল্লাহ আমাদেরকে যতটুকু তৌফিক দান করেন। তো আজকের পর্বটি আমি বিশেষ করে আমাদের এখন শীতকাল চলতেছে, তো শীতটা বেশ আস্তে আস্তে করে শুরু হয়ে যাচ্ছে। আমাদের গ্রুপে কোল্ড ইন জেনারেল অ্যাগ্রোভেশনের উপর যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো পড়া হচ্ছে। পাশাপাশি এই শীতকাতর সম্পর্কে কিছু রুব্রিক্স নিয়ে আমরা কথা বলবো। রোগীদের কাছ থেকে কিভাবে এই শীত সংক্রান্ত তথ্যগুলো আমরা রোগীদের কাছ থেকে নিব, কি ধরনের প্রশ্ন আসতে পারে, রোগীরা কি ধরনের প্রশ্ন উত্তর দিতে পারে, তার পরিপ্রেক্ষিতে আমরা কি ধরনের প্রশ্ন করতে পারি, এই ধরনের বিষয়গুলো একটু বলবো। তারপরে আমরা গত পর্বে যেটা করছিলাম কিছু কনস্টিটিউশন, সেখানে সেই জায়গায় যাব। আর তারপরে যদি আল্লাহ পাক তৌফিক দেয়, আমরা বলছিলাম যে পরবর্তী পর্বে রবিন মাহফিল রেপার্টরি থেকে টক্সিসিটি চ্যাপ্টারটা থেকে আমরা কিছু বলবো, চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের যতটুকু তৌফিক দান করেন। জি আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করি শীত কাতরতা। যেহেতু শীত চলতেছে, এই সময় হলে আমরা যখন একটা মেডিসিন পড়ি, ওই সময় যখন প্রথম মেডিসিন পড়তাম তখন মনে মনে করলাম যে আল্লাহ, এই মেডিসিনের একটা রোগী যদি এসে যেত তাহলে খুব ভালো হতো। অর্থাৎ ওই মেডিসিনটা আমাদের ভালোভাবে আত্মস্থ হয়ে যেত। যে মেডিসিনটা যেদিন পড়া হয় বা যে সপ্তাহ ধরে পড়া হয়, তার পাশাপাশি দু একটা সময় বা 2-4 দিনের মধ্যে যদি ওই মেডিসিনের রোগী আসে তাহলে খুব ভালো হয়। তো যাই হোক, যেহেতু শীতকাল চলতেছে আমরা সেজন্য শুরু করছি। শীত কাতর যে রোগীরা আছে তাদের কি ধরনের অবস্থাটা হতে পারে, তাদেরকে আমরা কি ধরনের প্রশ্ন করব। রোগীকে জিজ্ঞেস করলাম, আপনার শীত ভালো লাগে না গরম ভালো লাগে, বা আপনি শীত কাতর না গরম কাতর। বাট রোগী বলল যে আমি শীত কাতর, শীতকাল আমি সহ্য করতে পারি না, শীতকাল আসলে আমার কষ্ট হয়, আমার কাছে মনে হয় শীতকালটা না আসলেই ভালো হতো। তো সেই সংক্রান্ত কিছু প্রশ্ন, যে খোলা বাতাসে তার বৃদ্ধি হয় কিনা, শীতকালে তার খোলা বাতাসে বৃদ্ধি হয় কিনা, এয়ার ওপেন অ্যাগ্রোভেশন। তারপরে সমুদ্রের তীরে তার বৃদ্ধি হয় কিনা। আমি একটু রেপার্টরি বেস প্রশ্নগুলো করতেছি ফারুকি স্যারের বই দিয়ে। বায়ু প্রবাহে বৃদ্ধি হয় কিনা, খোলা বাতাসে বিতৃষ্ণা হয় কিনা। বৃদ্ধি এবং বিতৃষ্ণা দুটো আলাদা। অ্যাভারশন এয়ার ওপেন 2, একটা হচ্ছে খোলা বাতাসে বৃদ্ধি এয়ার ওপেন অ্যাগ্রোভেশন, এটা কেন্টের রেপার্টরিতে 1344 পৃষ্ঠায় আছে।
আর বলা হয়েছে খোলা বাতাসে তার বিতৃষ্ণা হয় কিনা, খোলা বাতাসে বিরক্তি বিতৃষ্ণা এগুলো হয় কিনা। অ্যাভারশন এয়ার ওপেন টু, এটা কেন্ট রেপার্টরিতে 1343 পৃষ্ঠায় আছে, রবিন মার্ফিতে 903 পৃষ্ঠায় আছে। আমরা চেষ্টা করব দেখে নেব। তার শীতকালে গোসলে বৃদ্ধি হয় কিনা, সে শীত কাতর, কিন্তু অনেক পেশেন্ট আছে এরকম, সে প্রচন্ড শীত কাতর তারপরেও সে গোসল করে। তো এখানে আমরা জিজ্ঞেস করতে পারি যে শীতকালে তার গোসল করতে চায় কিনা। গতকালকে আমাদেরই একজন আমাদের আমাদের ছাত্র, যদিও তার চেম্বার আছে, সবুজ স্যার চিনবে, আবু হানিফ ভাই হয়তো চিনবে, আমাদের আলামিন, আমি যেখানে প্র্যাকটিস করি এই বাজারেই, তো কালকে বলতেছিল যে স্যার 7 দিন গোসল করি না, তো আজকে গোসল করতে হবে, তাড়াতাড়ি একটু যেতে হবে। তো আসলে বিষয়টা কেমন হয়ে গেল যে এই সে 7 দিন গোসল করে না সে। তো এই যে একটা প্রবণতা, অনেক আছে শীতকাল আসলেই গোসল করতে চায় না, অনেকে গরমের মধ্যেও গোসল করতে চায় না, আবার অনেকে এরকম পাওয়া যায় যত শীতই হোক, ডাক্তার সাহেব শীত আমার ভালো লাগে না, তারপর যত শীতই হোক গোসল আমার করতেই হবে। এরকম কিছু ব্যাপার আছে। গোসলে বৃদ্ধি, বাথিং অ্যাগ্রোভেশন, ঠান্ডা পানিতে গোসলে বৃদ্ধি। অনেকে আছে যে গোসল করবে শীতকালে, গোসল মিস করবে না, কিন্তু সে ঠান্ডা পানিতে করবে না, একটু হালকা গরম পানিতে করবে, কিন্তু গোসল করবেই। আবার বলছে ঠান্ডা পানিতে সে গোসল করতে পারে না, গোসল করলে বৃদ্ধি, ঠান্ডা পানিতে বৃদ্ধি, বাথিং কোল্ড অ্যাগ্রোভেশন। আবার অনেকের শীতকালে দেখা যায় গোসলের ভয় কাজ করে তাদের মধ্যে। তো এই ধরনের বিষয়গুলো থাকে। গোসলের বৃদ্ধি আছে, গোসলে ভয় আছে, ঠান্ডা পানিতে বৃদ্ধি আছে, সমুদ্র স্নানে বৃদ্ধি আছে, মেঘলা আবহাওয়ায় বৃদ্ধি আছে, ঠান্ডা পানি বৃদ্ধি আছে। সবগুলো আমরা এই শীতকাতর পেশেন্টের উপর দিয়ে আমরা কথাগুলো বলছি। ঠান্ডা খাবারে বৃদ্ধি, শীতকাল আসলে সে ঠান্ডা খাবার খেতে পারে না, তো ঠান্ডা খাবারে তার বৃদ্ধি হয়। সাধারণভাবে ঠান্ডায় বৃদ্ধি, নরমালি অন্য সময় তার ঠান্ডায় বৃদ্ধি হতে পারে, কোল্ড ফুড অ্যাগ্রোভেশন, ঠান্ডা খাবারে বৃদ্ধি আছে, ঠান্ডা পানি বৃদ্ধি, কোল্ড ড্রিঙ্ক অ্যাগ্রোভেশন। এগুলো আমরা নিব, এগুলো অনেক সময় অপ্রয়োজনীয় না, এগুলো প্রয়োজনীয়। রেপার্টরি বেসড যারা আমরা করি বা রোগীলিপি প্রস্তুত করি তাদের জন্য এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ঠান্ডা খাবারে বৃদ্ধি, সাধারণভাবে ঠান্ডায় বৃদ্ধি, ঠান্ডা বাতাসে বৃদ্ধি, ঠান্ডা লাগলে বৃদ্ধি, দেহের কোনো বিশেষ অংশে, দেহের কোনো বিশেষ অঙ্গে বা কোনো বিশেষ অংশে ঠান্ডা লাগলে বৃদ্ধি। যেমন অনেকের ক্ষেত্রে এরকম পাওয়া যায় তার পিছনের দিকে ব্যাকে সে ঠান্ডা বেশি ফিল করে, ব্যাকে তার ঠান্ডাটা বেশি ফিল করে, অন্যান্য অংশে সে বেশি ঠান্ডা ফিল করে না। কেউ আছে এরকম তার হেডে ঠান্ডা ফিল করে, তো সে মাথাটাকে খুব ভালো করে আটকায়, যেভাবে মাথাটাকে সে আটকিয়ে রাখে শরীরের অন্যান্য অংশ বা অন্য পার্টস গুলো ওইভাবে আটকায় না। তো তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি মাথাটাকে এত বেশি আটকাইছেন কেন, তো সে হয়তো বলবে যে ডাক্তার সাহেব আমার মাথাটা যদি ভালো থাকে তাহলে আমি ঠান্ডায় অন্য অঙ্গগুলোতে তেমন একটা সমস্যা হয় না। এরকম কিছু ব্যাপার আছে। দেহের কোনো অংশে ঠান্ডা লাগলে বৃদ্ধি। তারপরে হচ্ছে পদদয়ে ঠান্ডা লাগলে বৃদ্ধি। অনেক সময় দেখা যায় যে সে পায়ে কোনোভাবে সে ঠান্ডা লাগুক এটা সে চায় না, কোনোভাবেই চায় না যে তার পায়ে ঠান্ডা লাগুক। পায়ে ঠান্ডা লাগে, পদদয়ে ঠান্ডা লাগলে বৃদ্ধি। যেটা বলতেছিলাম, মস্তকে ঠান্ডা লাগলে বৃদ্ধি, শুষ্ক ঠান্ডা আবহাওয়ায় বৃদ্ধি, ঠান্ডা এবং শুষ্ক, ঠান্ডা থাকবে এবং শুষ্ক আবহাওয়া থাকবে, এখানে তার বৃদ্ধি। রক্তবাহী নালী সমূহের মধ্যে ঠান্ডায় বৃদ্ধি, কোল্ড ফিলিং ইন ব্লাড ভেসেল, ঠান্ডা গরমে বৃদ্ধি, কোল্ড হিট এন্ড কোল্ড, কোল্ড হিট এন্ড কোল্ড আমরা 1349 পৃষ্ঠায় পাবো, এটা কেন্টের রেপার্টরিতে। অভ্যন্তর প্রদেশে ঠান্ডা অনুভূতি, অভ্যন্তর প্রদেশে অর্থাৎ শরীরের ভিতরের দিকে, কোল্ড ইনার পার্টস ভিতরের দিকে সে ঠান্ডা অনুভব করে। ঠান্ডা স্থানে যদি সে প্রবেশ করে, কোনো হিম শীতল জায়গায় যদি সে প্রবেশ করে তাহলে তার বৃদ্ধি হয়। তারপরে বলছে ঠান্ডা লাগার একটা প্রবণতা, এটা টেন্ডেন্সি, এটা খুবই ইম্পর্টেন্ট। কোল্ড টেন্ডেন্সি টু টেক, সহজে মানে যে ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগার একটা প্রবণতা। ডাক্তার সাহেব আমি তো ঠান্ডা লাগার মতো কোনো কাজ করি না, আমি থালা বাসন পরিষ্কার করার সময় পানিটা গরম করে নেই, তারপরেও কোথা থেকে যে ঠান্ডা লেগে যায় এটা আমি বুঝতে পারি না। এখানে আমরা এই ধরনের রুব্রিক্স গুলোকে খুঁজতে পারি। ঠান্ডা লাগার প্রবণতা, কোল্ড টেন্ডেন্সি টু টেক, আর্দ্র আবহাওয়ায় বৃদ্ধি, কোল্ড ওয়েট ওয়েদার অ্যাগ্রোভেশন, গরম খাবার খেতে চায়, যে শীতকাল আসলে সে গরম খাবার খেতে চায়। হাত সজ্জার বাহিরে রাখলে বৃদ্ধি, দেখা যাচ্ছে কি যে সে হাত সজ্জার বাইরে রাখতে পারে না বা লেপের বাইরে রাখতে পারে না, এরকম যদি অবস্থা হয়, হাত বা পা হঠাৎ দেখা গেছে লেপের কোনো অংশ, পায়ের অংশটা তার বাইরে বের হয়ে গেছে আর তার সমস্যা দেখা দিল, এরকম হাত বাইরে রাখতে পারে না কি পা বাইরে রাখতে পারে না। খোলা বাতাসে যদি সে পোশাক ছেড়ে দেয়, চেঞ্জ করে, তাহলে তার বৃদ্ধি দেখা দেয়, পোশাক ছাড়লে বৃদ্ধি।
যেমন এটা তোমরা এই রুব্রিক্সটা প্রায়ই পাই এর কমপ্লেন্টটা রোগীদের, যে সারাদিন ডাক্তার সাহেব ড্রেস পরে যেরকম থাকি, রাতে অফিস থেকে যখন বাসায় যায় ড্রেস চেঞ্জ করলেই আমার ইচিং শুরু হয়ে যায়, সারা শরীরে চুলকানি হয়। তো দেখছি এই যে পোশাক ছাড়লে বৃদ্ধি, গরম পানি উপশম, এটা নরমাল, শীতকালে গরম পানি উপশম হওয়াটাই স্বাভাবিক। উষ্ণতায় উপশম, উষ্ণ বিছানায় উপশম, উষ্ণ পোশাকে উপশম, উষ্ণ পোশাক চাই, উষ্ণ ঘরে উপশম, সূর্যের উষ্ণতায় উপশম, আবরণে উপশম, এগুলো একেবারেই কমন, কিন্তু বিষয়টা শীত রিলেটেড, এই জন্য আমি একটু বললাম। তো আরেকবার একটু বিষয়টা বলে যাই, যে খোলা বাতাসে বৃদ্ধি, এয়ার ওপেন অ্যাগ্রোভেশন, সমুদ্রের তীরে বৃদ্ধি, এয়ার সিসোর, বায়ু প্রবাহে বৃদ্ধি, এয়ার ড্রাফট অ্যাগ্রোভেশন, খোলা বাতাসে বিতৃষ্ণা, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। খোলা বাতাসে বিতৃষ্ণার বৃদ্ধি দুইটাকে আমরা অনেকের খোলা বাতাসে বৃদ্ধি হচ্ছে না, তার রোগ বৃদ্ধি হচ্ছে না, কিন্তু সে খুব বিরক্তি ফিল করতেছে। অ্যাভারশন এয়ার ওপেন টু, বা গোসলে বৃদ্ধি, বাথিং অ্যাগ্রোভেশন, ঠান্ডা পানিতে গোসলে বৃদ্ধি, বাথিং কোল্ড অ্যাগ্রোভেশন, গোসলের ভয়, বাথিং ড্রেড অফ, সমুদ্র স্নানে বৃদ্ধি, বাথিং সি অ্যাগ্রোভেশন, মেঘলা আবহাওয়ায় বৃদ্ধি, ক্লাউডি ওয়েদার অ্যাগ্রোভেশন, এটি 1348 পৃষ্ঠায় আছে। এগুলো সব জেনারেলের, যে মেইন রুব্রিক্সটা হচ্ছে কোল্ড ইন জেনারেল অ্যাগ্রোভেশন। আমি এমনি বলি এটা কোল্ড ইন জেনারেল অ্যাগ্রোভেশনের সাব রুব্রিক্স গুলো দেখলে আমরা পেয়ে যাবো, এটা কেন্ট রেপার্টরি থেকে নেওয়া। তো এরকম ঠান্ডা লাগানোর পরে তার বৃদ্ধি হয়, পদোদয়ে ঠান্ডা লাগলে বৃদ্ধি, এটা কিন্তু বেশ আমরা পাই, পদোদয়ে ঠান্ডা লাগলে বৃদ্ধি। দেখা যাচ্ছে যে শীতকাল, দেখা যাচ্ছে দুপুরে 12টা 1টার সময় সে মুজা পড়ে আছে পেশেন্ট, 12টা 1টার সময় বা দুপুরে গোসল করবে, সেই সময় দেখা যাচ্ছে মুজা খুলতেছে। তো না বাড়িতে বাসায় থাকে সে, তো তারপরেও দেখা যাচ্ছে কি যে ওই বা সারাদিনই সে মুজা পড়ে থাকে, তার মানে কি সে চায় না যে তার পায়ে কোনোভাবে ঠান্ডা লাগুক। এরকম পদোদয়ে ঠান্ডা লাগলে বৃদ্ধি, মস্তকে ঠান্ডা লাগলে বৃদ্ধি, এরকম এই বিষয়গুলো শুধুমাত্র এই ঠান্ডার বিষয়গুলো আমরা একটু বললাম। তো যেহেতু আমাদের সময়ের স্বল্পতা আছে, আমরা একটু অন্যদিকে যাব। এবারে আমরা গত পর্বের যেখানে শেষ করছিলাম সেই জায়গাটা থেকে আমরা শুরু করব। তো যেহেতু শীত চলতেছিল, তাই কোল্ড ইন জেনারেল অ্যাগ্রোভেশনের কিছু সাবরুব্রিক্স বললাম আমরা রোগীলিপি তৈরির সময়, এই শীতের সময় এগুলো আমাদের কাজে লাগতে পারে, যে আপনার সহজে ঠান্ডা লাগে কিনা, আপনার গরম খাবার খেতে ইচ্ছা করে কিনা, আপনার হাত সজ্জা কিনা, বা রোগ বৃদ্ধি হয় কিনা। তো দেখা গেছে আপনি লেপ দিয়ে মাথা ঢেকে ঘুমাতে পারেন কিনা। অনেকই পেশেন্টই বলে যে ডাক্তার সাহেব যত কষ্টই যতই ঠান্ডা লাগুক আমার তো বেশ ঠান্ডা, তারপরেও আমি লেপ মুড়ি দিয়ে ঘুমাতে পারি না, মাথা ঢাকা রাখা অবস্থায় ঘুমাতে পারি না। তো এরকম কিছু ব্যাপার আছে। তারপরে সে বিছানায় গরম থাকলে সে আরাম ফিল করে, ডাক্তার সাহেব প্রতিদিন আমি তোষকটা লেপটা রোদ্রে গরম দেওয়ার চেষ্টা করি, তাহলে আমার অনেকটা ভালো ফিল করি, এরকম অবস্থা। তো এই শীত সংক্রান্ত, বা দেখা গেছে সে দ্রুত চিন্তা করে যে সকালে ঘরের মধ্যে না থেকে ছাদে চলে যায়, এরকম কিছু ব্যাপার আছে। তো এগুলো আমরা একটু বললাম, কিছু রুব্রিক্স এর থেকে আমরা কিছু প্রশ্ন রোগীকে করতে পারবো এই সময়। এরপরে আমরা গত পর্বে আমরা যেখানে শেষ করছিলাম যে কিছু কনস্টিটিউশন সংক্রান্ত কিছু রুব্রিক্স এবং কিছু ড্রাগ, জাস্ট এটা এইভাবেই আমরা দিব এরকম না। গত পর্বে আমি কয়েকবারই বলছিলাম যে আসলে এটা আমরা শুধুমাত্র একটা দরজায় প্রবেশ করা, সেভাবে আমাদের সাজানো। তো শুরু করছি সেভাবে। নার্ভাস কনস্টিটিউশন, যারা সবকিছুতে নার্ভাস হয়, আসলে নার্ভাস হওয়ার মতো তেমন কোনো ঘটনা ঘটেনি, তারপরেও সে অনেক নার্ভাস হয়ে যাচ্ছে। এরকম দেখা গেছে সে এ প্লাস পাইছে, গোল্ডেন পায় নাই, কথার কথা এ প্লাস পাইছে, গোল্ডেন পায় নাই। তো আসলে গোল্ডেন এ প্লাস বলতে কিছু নেই, এটা জাস্ট জিপিএ 5, তো জিপিএ 5ই। তো দেখা গেছে তার ফ্রেন্ড গোল্ডেন পাইছে, সে পায় না, এজন্য হালকা পাতলা নার্ভাস হতেই পারে, কিন্তু অনেক বেশি যদি হয়ে যায় যে দেখা গেল এর জন্য তার নাওয়া খাওয়া সব কাজকর্ম বন্ধ হয়ে গেল, সে এত ইয়ে হয়ে গেল বা ওভার সেন্সিটিভ হয়ে গেল, নার্ভাস ফিল করলো। এরকম নার্ভাস কনস্টিটিউশন, এখানে অনেকগুলো ওষুধ আছে, অনেকগুলো রেমেডি আছে। তো আমরা বলার চেষ্টা করতেছি। ফার্স্ট গ্রেডে আছে অ্যানাকার্ডিয়াম, আর্সেনিক, ক্যালকেরিয়া কার্ব, ক্যামোমিলা, আইসিয়ামাস, ইগনেসিয়া,
ADI স্যার, আপনি একটু কিছু বলবেন? Sorry. পৃষ্ঠা বলে দিলে ভালো হয়। Please mute your mic. একটু আস্তে বলেন, মানে এত যে স্পিডে বেরিয়ে যাচ্ছেন যেটা বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি চেষ্টা করব আর চেষ্টা করব। মিউট সবাই মিউট করে রেখেছে, তো এই জন্য কথা স্পষ্ট আসছে না, মাঝে মাঝে কেটে হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আবু আর জাফর স্যার, আপনি একটু ভিডিওটা অফ করেন। আবু জাফর স্যার, আপনি একটু ভিডিওটা অফ করেন। হ্যাঁ, ধন্যবাদ। তো একটু পৃষ্ঠাটা বলে দিন ভাই। আজকে আমি অবশ্য পেজ নাম্বারটা করিনি, আপনার রিকোয়েস্ট আমি পরবর্তীতে চেষ্টা করব পেজ নাম্বারটা দেওয়ার জন্য। তো আজকে আমি সেভাবে পেজ নাম্বারটা রেডি করিনি, আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করব পরবর্তীতে পেজ নাম্বারটা দেওয়ার জন্য। হ্যাঁ, পেজ নাম্বারটা দিলে কি আমরা দেখে দেখে তাড়াতাড়ি বের করে নিতে পারবো। এটা তো লিখতেও পারছি না তাড়াতাড়ি, এই জন্য। জি জি, কনস্টিটিউশন চ্যাপ্টারটা একেবারে ছোট, রবিন মার্ফির। তো আমি আচ্ছা, আমি 1 মিনিটের জন্য লিভ নিচ্ছি, আমি পেজ নাম্বারটা বলার চেষ্টা করব। ঠিক আছে স্যার। আমাদের তো কেন রেপার্টারি একটা আমার আছে, কেন রেপার্টারি দিয়ে ভালো হয়। 10 ইংলিশে 10 ম্যাডাম, কেন্টের। ও কেন্ট আছে, কেন্ট। আচ্ছা ম্যাডাম, আপনি কোথায় থাকেন? আমি নাটোরে ভাই। নাটোরে, বাংলাদেশ না? বাংলাদেশি তো। ও নাটোর না, আমি তো অতটা জানি না ম্যাডাম, ওই জন্য। নাটোরের সাথে নটরাজ দুটো মিল আছে। নাটোর নটরাজ। রাজশাহী নাটোর। জি, থ্যাংক ইউ। আমি শুরু করছি, পেজ নাম্বার বলে দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা তো আমি স্যার, যেগুলো বলতেছি এটা হচ্ছে রবিন মার্ফির রেপার্টরি থেকে নেওয়া। রবিন মার্ফির কনস্টিটিউশন একটা চ্যাপ্টার আছে, যেখান থেকে আমি শুরু করতেছি। নার্ভাস কনস্টিটিউশন, এটার পেজ নাম্বার হচ্ছে 506 রবিন মার্ফির রেপার্টরির 506 পৃষ্ঠায়। নার্ভাস কনস্টিটিউশন। আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই স্পিকারগুলো বন্ধ করেন প্লিজ। জি, আচ্ছা, মাঝখানে কেউ ইন্টারাপ্ট করবেন না প্লিজ। আলোচকের কথার সময় আপনার প্রশ্ন থাকলে পরবর্তীতে করবেন প্লিজ, যদি সমস্যা হয় বলবেন। সবাই এভাবে আলাপ করলে আমাদের আসলে ক্লাসটা হ্যাম্পার হচ্ছে। জি, সবাইকে ধন্যবাদ সহযোগিতার জন্য। জি, ধন্যবাদ স্যারকে। তো আমরা বলতেছিলাম যে নার্ভাস কনস্টিটিউশন, এই নার্ভাস কনস্টিটিউশনে আমি শুধু ফার্স্ট গ্রেডের র্যাগুলোই বলার চেষ্টা করতেছি, আমি ছোলো বলার চেষ্টা করতেছি, তো সময়ের দিকেও আমাদের তাকাতে হবে। তো ফার্স্ট গ্রেডে আছে অ্যানাকার্ডিয়াম, আর্সেনিক, ক্যালকেরিয়া কার্প, ক্যামোমিলা, হায়োসিয়ামাস, ইগনেশিয়া, লাইকোপোডিয়াম, ম্যাককার্প, ম্যাকফস, মার্কসল, নাক্স মস্কেটা, নাক্স ভম, ফসফরাস। এই কয়টি ড্রাগ রেমেডি ফার্স্ট গ্রেডে আছে। সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেডে অনেক রেমেডি আছে। আমি কয়েকটা সাব এখান থেকে একটু বলবো, নার্ভাস কনস্টিটিউশনের কয়েকটি সাব বলবো। যেমন একটি সাব আছে আর্ডেন্ট, মানে উদ্দীপ্ত বা প্রদীপ্ত বা বেকুল বা তীব্র বা উৎসাহিত। এই যে নার্ভাসনেসের সাথে তার এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে, এখানে একটি সাব আছে আর্ডেন্ট। এখানে একটা মাত্র ড্রাগ আছে ফার্স্ট গ্রেডের, নাক্সভম। এরপরে আরেকটি সাব নিয়েছি আমি এখানে কেয়ারফুল। নার্ভাস কনস্টিটিউশনের সাথে তার কেয়ারফুল অবস্থাটা সে থাকে, এখানে নাক্সভম ফার্স্ট গ্রেডে। এরপরে আছে এক্সাইটাবেল, এটা সাব, নার্ভাস কনস্টিটিউশনের সাব এক্সাইটাবেল। তো এখানে ক্যামোমিলা, হায়োসিয়ামাস ফার্স্ট গ্রেডে, ইগনেশিয়া সেকেন্ড গ্রেডে। এরপরে একটা সাব আছে ইরিটাবেল, এক্সাইটাবেল এবং স্যাঙ্গুইন, তিনটাই আছে নার্ভাস কনস্টিটিউশনের সাব, ইরিটাবেল, এক্সাইটাবেল এবং স্যাঙ্গুইন। এখানে হায়োসিয়ামাস একা আছে ফার্স্ট গ্রেডে। তো আমরা চেষ্টা করি রেপার্টরি দেখে বা রেপার্টরি চর্চায় আমাদের যে লাভটি হবে সেটি হচ্ছে যে বেশি ওষুধ আমরা জানতে পারবো। অনেক জায়গায় আমরা একটা দুইটা ড্রাগ জেনেই থাকতাম, তো সেক্ষেত্রে আমরা সেই আমাদের অভিজ্ঞ
ড্রাগ গুলো আমরা ব্যবহার করব। যদি আমরা সেই অভিজ্ঞ ড্রাগ গুলো ব্যবহার করে আমরা সফল কাম না হতে পারি, সাকসেস না হতে পারি, তাহলে রেপার্টরির আরো যে রুব্রিক্স এর পাশে যে রেমেডি গুলো আছে সেগুলো নিয়ে আমরা চিন্তা করব বা ভাবার একটা সুযোগ পাবো। হাত গুটায় বসে থাকতে হবে না। আমি এটা বলতে চাচ্ছি যে রেপার্টরি চর্চা করলে আমাদের হাত গুটায় বসে থাকতে হবে না। রোগীকে আমি 3 বার ওষুধ দিলাম, তো দেখা গেছে 3 বারেও রোগীর ডেভেলপ হলো না, তখন অনেক সময় আমরা নিজেরাই নার্ভাস হয়ে যাই। আমরা যারা আছি, তো আমরা সেগুলো চেষ্টা করব, আমাদের হাত গুটায় বসে থাকতে হবে না। তারপরে হচ্ছে আমরা এই যে নার্ভাস কনস্টিটিউশনের টিমিড, এই টিমিডে আমরা পাবো শুধুমাত্র পালস ফার্স্ট গ্রেডে আছে। তারপরে হচ্ছে আমরা অনেক সাব আছে, আমি কয়েকটা সাব সিঙ্গেল যেগুলো আছে সেগুলো আমি নেয়ার চেষ্টা করছি। তারপরে হচ্ছে রিউমেটিক কনস্টিটিউশন, এইটা বর্তমান সময়ে অনেক অনেক পেশেন্ট, এই যে রিউমেটিক কনস্টিটিউশন, তো আমাদের যে গুড মর্নিং গ্রুপে রিউমেটিক গাউটি এগুলো আমাদের জাকির হোসেন স্যার খুব ভালো পড়িয়েছিলেন, তো আমি যাবো না। রিউমেটিক কনস্টিটিউশন অর্থাৎ যে বাত প্রদান ধাতু আর কি। তো এই এখানে 27টি রেমেডি আছে রবিন মার্ফির রেপার্টরিতে। আমি একটা সুপার গ্রেডেড রেমেডি আছে রাস্টাক্স, সুপার গ্রেড রাস্টাক্স এর নিচে দাগ দেওয়া আছে, অর্থাৎ সুপার গ্রেডে আছে। এছাড়া ফার্স্ট গ্রেডে আছে সিনিসিফিউগা, কোয়াস্টিকাম, ক্যামোমিলা, কোলসিকাম, লিডাম, লাইকো, রডোডেন্ড্রন। তো এখান থেকে আমরা আলাদা করতে পারবো। আমরা যখন টোটালিটি করলে তখন আমরা ওষুধকে আলাদা করতে পারবো। তো আমরা ফার্স্ট গ্রেড ড্রাগগুলো আমরা একটু জানি, আমাদের একটা রাস্তায় আমরা উঠতে পারবো। তো রিউমেটিক কনস্টিটিউশন বাত প্রদান ধাতু যেটা আর কি। তো এখানে সুপার গ্রেডে একটাই ড্রাগ আছে রবিন মার্ফির রেপার্টরিতে, অর্থাৎ রাস্টক্স। এরপরে ফার্স্ট গ্রেডের রেমেডি আছে সিনিসিফিউগা, কোয়াস্টিকাম, ক্যামোমিলা, কলসিকাম, লিডাম, লাইকো, রডোডেন্ড্রন, এবং টোটাল রেমেডি আছে 27টি। আমি এখানে একটা সাব এখানে নিছি, আমি অ্যালকোহল অ্যাবিউজ অফ, অর্থাৎ রিউমেটিক কনস্টিটিউশনের একটা আমি সাব নিছি অ্যালকোহল অ্যাবিউজ অফ। আমাদের দেশে অ্যালকোহলের ব্যবহার এরকম নেই, অনেকেই এটা সেবন করে না, কিন্তু অনেক দেশে অ্যালকোহলের একটা কালচারাল একটা বিষয় রয়ে গেছে। তো অ্যালকোহল অ্যাবিউজ অফ, এখানে আমি এই ডিরেক্টটা আসতে পারে আমি ভাবিনি কখনো। অ্যালকোহল অ্যাবিউজ অফ, এখানে লিডাম সিঙ্গেল আছে ফার্স্ট গ্রেডে, লিডাম পাল সিঙ্গেল আছে ফার্স্ট গ্রেডে। তো রিউমেটিক কনস্টিটিউশনের একটি সাব অ্যালকোহল অ্যাবিউজ অফ আমরা যদি পেয়ে যাই কখনো, যেমন আমাদের কাছে অনেক সময় যারা ট্রাক চালক, বিভিন্ন ড্রাইভার, বাসের ড্রাইভার বিভিন্ন আছে, বিশেষ করে আমরা জানি ট্রাক চালকেরা বেশ এই অ্যালকোহলের প্রতি তাদের একটা আকৃষ্ট আছে। তো সেক্ষেত্রে আমরা এই ধরনের পেশার উপরে আমরা যদি কখনো সুযোগ পাই, একসময় পেশার উপরে আমরা কথা বলবো। তো অ্যালকোহল অ্যাবিউজ অফ, লিডাম সিঙ্গেল এবং ফার্স্ট গ্রেড, এটি হচ্ছে রিউমেটিক কনস্টিটিউশনের সাব। অনেক সাব আছে, আমি একটা সাব নিয়েছি। এরপরে হচ্ছে স্যাঙ্গুইন কনস্টিটিউশন। আমরা কিভাবে বুঝতে পারবো যে স্যাঙ্গুইন কনস্টিটিউশন এরা মোটামুটি আশাবাদী। আমরা যদি তাকে প্রশ্ন করি যে আপনার কি মনে হয়, আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে আপনার কি মনে হয়, আপনি পূর্বে কখনো অন্য কোনো চিকিৎসা নিচ্ছেন কিনা? না ডাক্তার সাহেব, আমি তো আমার এই সমস্যা নিয়ে অন্য কোনো ডাক্তার দেখাইনি, আপনার কাছেই আসছি প্রথম, তো আমার তো মনে হচ্ছে, আমি আশা করি আমি আপনার কাছে চিকিৎসা নিয়ে ভালো হব। এই যে তার একটা আশা, তার একটা চিন্তা, যে সে আশাবাদ ব্যক্ত করতেছে যে আপনার ট্রিটমেন্ট নিয়ে আমি ভালো হব, সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্যাঙ্গুইন কনস্টিটিউশনটা আমরা নিতে পারি। তো সে আশাবাদী, আরোগ্যের ব্যাপারে আশাবাদী। অনেক সময় দেখা যায় রোগীর একটা বড় সমস্যা হয়েছে, যেটা বলা যেতে পারে ইনকিউরেবল, তারপরেও সে আশা করে যে না আমি হয়তো ভালো হয়ে যাব। আবার অনেক পেশেন্টের মধ্যে এরকমই আছে, তার একটা ছোট কমপ্লেইন, সেই কমপ্লেইনটাকে সে অনেক বড় করে দেখতেছে, সে এটাকে নিয়ে এত চিন্তা করতেছে, সে ভাবতেছে সে আর আরোগ্যই হবে না, এটা আরোগ্য যোগ্য না, এরকম। তো এই যে স্যাঙ্গুইন কনস্টিটিউশন মানে সে রোগের ব্যাপারে, আরোগ্যের ব্যাপারে সে আশাবাদী। এখানে 3টা ফার্স্ট গ্রেডের রেমেডি আছে রবিন মার্ফির রেপার্টরি থেকে নেওয়া। ফ্রামমেট, হায়োসিয়ামাস, ফসফরাস।
ফ্রামমেট, হায়োসিয়ামাস, ফসফরাস। তো এই স্যাঙ্গুইন কনস্টিটিউশনের এই তিনটি ফার্স্ট গ্রেডের ড্রাগ আছে আমি বললাম। এরপরে আছে স্ক্রোফুলাস কনস্টিটিউশন, এটা আমি আসলে ভালো বুঝি না, তো যদি আমার কথা বলার শেষে যদি কেউ এটার ব্যাপারে একটু কথা বলেন ভালো হবে। এই গন্ডমালা রোগগ্রস্ত আমরা এটা দেখি, এটার আমি ভালো ব্যাখ্যা আমি ভালো জানি না, তো যদি কেউ বলেন পরে, এখন না, আমি শেষ করার পরে এটার ব্যাপারে যদি কেউ বলতে চান। এখানে ফার্স্ট গ্রেডের ড্রাগ আছে প্রায় 15টি, অনেক বড় একটা কনস্টিটিউশন। এরপরে হচ্ছে স্লাগিশনেস কনস্টিটিউশন বা স্লাগিশনেস বডি, এখানে অনেক ওষুধ আছে, অনেক অনেক ওষুধ আছে, মানে অলস, যারা স্লাগিশনেস বলতে অলস, এখানে অনেক ড্রাগ আছে। তো একটা ফার্স্ট গ্রেডের ড্রাগ আছে অ্যাসারাম ইউরোপিয়াম, এই একটা ফার্স্ট গ্রেডে আছে। এখানে আমি একটা সাব নিয়েছি, স্লাগিশনেস এর একটা সাব হচ্ছে টরপর, টরপর, অর্থাৎ কি বলা যেতে পারে, নিষ্ক্রিয় বা বোধহীনতা বা গতিহীনতা, বা কোনো কোনো জায়গায় টরপরের বাংলা চুপচাপও দেখা যায় যে একটা বইতে এরকম। তো টরপর, স্লাগিশনেস কনস্টিটিউশন বলি বা বডি বলি, যাই বলি, এখানে অনেকগুলো রেমেডি আছে, কিন্তু ফার্স্ট গ্রেডের রেমেডি হচ্ছে অ্যাসারাম ইউরোপিয়াম, একাই ফার্স্ট গ্রেডে, বাকি সেকেন্ড গ্রেড থার্ড গ্রেডে অনেক ওষুধ আছে। তো এর একটি সাব হচ্ছে টরপর, এখানে 3টা ফার্স্ট গ্রেডের রেমেডি আছে, নেট্রাম মিউর, নাক্স মস্কেটা, অপিয়াম, নেট্রাম মিউর, নাক্স মস্কেটা, অপিয়াম। এরপরে হচ্ছে একটা কনস্টিটিউশন সেনসিটিভ কনস্টিটিউশন, যারা সবকিছুতে অনুভূতি সম্পন্ন, তাদের অনুভূতিটা কি বলা যেতে পারে অনেক সময় সেনসিটিভ, ওভার সেনসিটিভ, যেমন আমরা ক্যামোমিলাকে জানি যে ওভার সেনসিটিভ টু পেইন, ক্যামোমিলা, কফিয়া, অ্যাকোনাইট, এরকম যে বিষয়গুলো আছে। তো সেনসিটিভ কনস্টিটিউশন শুধু পেইনের ক্ষেত্রে না, এরা সবকিছুতেই সেনসিটিভ। তো এই অত্যানুগত যাদের এই ধাতুটা এরকম, এখানে টোটাল রেমেডি আছে 24টি, ফার্স্ট গ্রেডের রেমেডি গুলো আমি বলার চেষ্টা করছি। কার্সিনোসিন, কফিয়া, ইগনেশিয়া, মেডোরিনাম, মাক্সল, নাক্স ভূমিকা, ফসফরাস। এই সেনসিটিভ কনস্টিটিউশনের কিন্তু অনেক অনেক পেশেন্ট আছে। একটু কিভাবে আমরা বুঝবো যে এরা আসলে সেনসিটিভ বা ওভার সেনসিটিভ? তো দেখা গেছে ওয়াইফকে নিয়ে আসছে কি বাচ্চাকে নিয়ে আসছে চেম্বারে, তো দেখা গেছে যে তার আগে অনেকজন পেশেন্ট আছে, তার সিরিয়ালটা একটু পিছনের দিকে, তো উনি হয়তো আমাকে হোক বা যে কোনো ডাক্তারকে হোক রিকোয়েস্ট করলো যে ডাক্তার সাহেব আমি ব্যস্ত, আমাকে একটু তাড়াতাড়ি দেন, তো আমাকে একটু তাড়াতাড়ি দেখে দেন। আসলে হোমিওপ্যাথিক ডাক্তাররা তো তাড়াতাড়ি রুগী দেখতে পারে না, তাড়াতাড়ি প্রেসক্রিপশন করতে পারে না, অ্যালোপ্যাথিক ডাক্তাররাও পারে না, তাদের অন্তত কিছু টেস্টের ব্যাপার স্যাপার আছে, সেগুলোর পরে তারা প্রেসক্রিপশন করে। তো এইভাবে তাড়াহুড়া করে প্রেসক্রিপশন করা যায় না, তাড়াহুড়া করে ওষুধ দেওয়া যায় না। তাকে বুঝায় বলার চেষ্টা করলো ডাক্তার, তাকে বুঝায় বলার চেষ্টা করলো যে দেখেন আপনি তো আসছেন এইমাত্র, আপনার আগে অনেকগুলো ছোট বেবি আছে যাদের বয়স 1 মাস, 2 মাস, 15 দিন বা 20 দিন বা এরকম পেশেন্ট আছে, বাচ্চা আছে, তো তাদেরকে তো আগে দিতে হবে, তারা সিরিয়ালি আগে আসছে। উনি অলরেডি খেপে গেল, হ্যাঁ বাচ্চাকে হোক বা ওয়াইফকে হোক, বলে এই ডাক্তারের দেখানো যাবে না, চল বাড়ি চল, এই ডাক্তারের আর দেখানো লাগবে না। এই যে সেনসিটিভ, যে ওভার সেনসিটিভ, এই ধরনের কিছু কনস্টিটিউশনের ব্যাপার আছে। একটু দেরি হয়ে গেল যে মামনি আপনি একটু বসেন, তো আপনার তো সিরিয়ালটা একটু পিছনে, তো আমি চেষ্টা করতেছি তাড়াতাড়ি দেওয়ার জন্য, তারপরে একটু বসেন, সে দেখা গেল বসবেই না, একেবারে কি বলা যেতে পারে অগ্নি শর্মা এরকম টাইপ। তো এইভাবেও আমরা এদেরকে মোটামুটি চেম্বারে তো চেনা আসলে খুব মুশকিল, এই বিশেষ করে এই যে সেনসিটিভ কনস্টিটিউশন, এগুলো চেনা খুব মুশকিলের ব্যাপার। তো তারপর করব এইগুলোকে চেনা বোঝা, এগুলো আমরা যখন যারা প্র্যাকটিসে আছি, যা এগুলো নিজস্বতা দিয়ে, ডাক্তারের কিছু নিজস্বতা আছে, নিজস্ব কিছু অভিজ্ঞতা আছে। অর্থাৎ একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান তার চোখ, কান, নাক, সবকিছু তার খোলা রাখতে হবে। তার ওয়েটিং রুমে পেশেন্ট বসে আছে বা অপেক্ষমান যে পেশেন্ট গুলো বসে আছে, তারা কেমন আচরণ করতেছে, এগুলোও দেখতে হবে। একটা পেশেন্টের রোগীলিপি নেওয়ার সময় যে শুধু তার দিকেই থাকবে, অন্যদিকে মনোযোগ দিবে না, এমনটি না, ফাঁকে ফাঁকে তার অন্যদিকেও খেয়াল রাখতে হবে, যে বসে আছে,
যে অপেক্ষমান তালিকায় আছে সে কেমন আচরণ করতেছে, তার কনস্টিটিউশনটা কেমন, তার সে অন্য পেশেন্ট যারা বসে আছে তাদের সাথে কেমন বিহেভ করতেছে, এগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে, দেখতে হবে, অনুভব করতে হবে, এগুলো আমাদের থাকতে হবে এই যোগ্যতাগুলো। তো এইখানে এই যে সেনসিটিভ কনস্টিটিউশনের 24টি রেমেডি আছে, এই 24টি রেমেডির মধ্যে ফার্স্ট গ্রেড রেমেডি গুলো বলছিলাম, আরেকবার বলছি, কার্সিনোসিন, কফিয়া, ইগনেশিয়া, মেডোরিনাম, মার্কসল, নাক্সফর্ম, ফসফরাস। এখানে আমি একটি সাব নিয়েছি, এই সাবের সাথে যে ড্রাগটি আছে এটা আমি কখনো কল্পনাও করিনি যে এমনটি হতে পারে, বা আমি দেখিনি। তো আমরা তো আসলে আমাদের জানা আর দেখা এত অনেক কম, আমরা যত দেখতে পারবো, যত চেষ্টা করব, তত আমাদের জন্য ভালো হবে। এখানে একটি সাব আছে, মেডিসিন হ্যাভ টেক টু মাস, মেডিসিন হ্যাভ টেক টু মাস। এই যে সেনসিটিভ যে অবস্থাটা, যে মেডিসিন হ্যাভ টেক টু মাস, এখানে একটি ড্রাগ আছে ফার্স্ট গ্রেডের, টিউকিরিয়াম। আমি এটা ভাবতেও পারিনি যে এখানে এরকম একটি ড্রাগ থাকতে পারে। আমি যখন মেডিসিনটি দেখিনি তখন আমি ভাবছিলাম যে নাক্স টাক্স হতে পারে, আমি একাই আছে ফার্স্ট গ্রেডে। তো টিউবারকুলোসিস কনস্টিটিউশন, এটা তো আমরা সবাই জানি, টিউবারকুলোসিস কনস্টিটিউশন, যে এটা আমরা জানি না, যারা একেবারে হোমিওপ্যাথির প্রথম বর্ষের ছাত্র তারাও মোটামুটি জানে। তো এই টিউবারকুলোসিসের নাম শুনলেই আমরা শুধু টিউবারকুলিনাম, ভ্যাসিলিনাম এইগুলোর কথাই চিন্তা করি, কিন্তু এখানে রেমেডি আছে হচ্ছে 34টি, রবিন মার্ফির রেপার্টরি থেকে নেওয়া 34টি। আমি মাঝে মাঝে রিপিট করতেছি, অনেকে ঢুকতেছে বের হয়ে যাচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে, এজন্য একটু বেশিবার বলতেছি। টিউবারকুলোসিস কনস্টিটিউশন, এখানে মোট রেমেডি আছে 34টি। অ্যাসিটিক অ্যাসিড, ফার্স্ট গ্রেডের ড্রাগগুলো আমি বলার চেষ্টা করতেছি। অ্যাসিটিক অ্যাসিড, ক্যালকেরিয়া কার্ব, ভ্যাসিলিনাম, ক্যালকেরিয়া ফসফরিক অ্যাসিড, ফসফরাস, স্পঞ্জিয়া, স্টানাম মেড, টিউবারকুলিনাম। অনেকগুলো প্রথম শ্রেণীর রেমেডি রয়ে গেছে, কিন্তু আমরা অনেক সময় এখানে টিউবারকুলিনাম, ভ্যাসিলিনাম নিয়েই শুধু ভাবি। তো এমনও হতে পারে যে অন্য টোটালিটি করলে অন্য ওষুধ চলে আসতে পারে, আমরা অর্থাৎ কোনো বিশেষ ওষুধের প্রতি ম্যাগনেটাইজড হব না। আমাদের ক্ষেত্রে আমরা কোনো ওষুধের প্রতি রোগীকে দেখার আগে, টোটালিটি নেওয়ার আগে, রোগীলিপি করার আগে কোনো ওষুধের দিকে আমরা ধাবিত হব না, ম্যাগনেটাইজড হব না কোনো ওষুধের প্রতি, তাহলে আমরা আগাতে পারবো বেশি। তো টিউবারকুলোসিস কনস্টিটিউশন, এখানে 34টি রেমেডি আছে, আমরা রেমেডি বলবো, হ্যানিম্যান রেমেডি বলার জন্য বলছে, আরোগ্যকারী ওষুধ। তো টিউবারকুলোসিস কনস্টিটিউশন 34টি রেমেডি আছে। এখানে ফার্স্ট গ্রেডের রেমেডি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ক্যালকেরিয়া কার্ব, ভ্যাসিলিনাম, ক্যালকেরিয়া ফসফরিক অ্যাসিড, ফসফরাস, স্পঞ্জিয়া, স্টানাম মেড, টিউবারকুলিনাম। জাস্ট একটা রাস্তায় আমরা ঢুকতেছি এরকম আর কি, জাস্ট একটা দরজায় ঢোকা, এগুলো জাস্ট একটা ঢোকা। এরপর হচ্ছে এই যে ভেনাস কনস্টিটিউশন, মানে যে এই ধরনের রোগীগুলো সবসময় এসে বলে, আমার এই যে ডাক্তার সাহেব আমার রগে ব্যথা, আমার এই রগের সমস্যা, শিরায় সমস্যা। আমরা তো এই যে আসলে একেবারে গ্রামের দিকে প্র্যাকটিস করি, তো যার কারণে রোগীর ভাষায় বলছে, কে আসে বলে ডাক্তার সাহেব আমার সব রগে ব্যথা, আমার রগে কামড়ানি, আমার রগে জ্বালা, এরকম বলে, ঠিক ভেইন বা শিরা এভাবেও বলে না। তো এখানে দুই ফার্স্ট গ্রেডের রেমেডি আছে, হ্যামামেলিস এবং সিপিয়া। আর এই ভেনাস কনস্টিটিউশনটা আসলে বেশিরভাগ আমি আমার অভিজ্ঞতায় দেখছি এটা বেশিরভাগ মহিলা পেশেন্টদের মধ্যেই বেশি পাওয়া যায়, ফিমেল পেশেন্ট আর কি। তো এখানে 15টি রেমেডি আছে, হ্যামামেলিস এবং সিপিয়া, এই দুটি আছে ফার্স্ট গ্রেডে। তো আমরা একটু অন্যদিকে যাব এখন। তো এই যে কনস্টিটিউশন আগের ক্লাসে বা আজকে যতটুকু ইয়ে করলাম, আরো কয়েকটা কনস্টিটিউশন রয়ে গেছে, আমরা পরবর্তী কোনো এক ক্লাসে সুযোগ পেলে এই কনস্টিটিউশন গুলো নিয়েও একটু কথা বলবো বা ড্রাগ গুলো বলার চেষ্টা করব। তো আমি আরেকবার একটু যাচ্ছি যে আগের দিন যেখানে আমরা শেষ করছিলাম সেখানের পরে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেটা হচ্ছে নার্ভাস কনস্টিটিউশন। এখানে অনেকগুলো ফার্স্ট গ্রেডের ওষুধ আছে, আমি একবার বলে যাচ্ছি। অ্যানাকার্ডিয়াম, আর্সেনিক, ক্যালকেরিয়া কার্ভ, ক্যামোমিলা, হায়োসিয়ামাস, ইগনেশিয়া, লাইকোপোডিয়াম, ম্যাককার, ম্যাকফস,
মার্কসল, নাক্সভাম, নাক্স মস্কেটা, নাক্সভাম, ফসফরাস। একটু দ্রুত বলা হচ্ছে, তো দ্রুত বলার সমস্যা নাই। তো এটা তো এই পোস্টগুলো ইউটিউবে আছে, যদি দ্রুত হয়ে যায় আপনারা পরে প্রয়োজন হলে সেখান থেকে আবার দেখে নিতে পারবেন যদি প্রয়োজন মনে করেন। তো এখানে কিছু সাবের কথা আমি বলছিলাম, সে সাবটা আমি যাচ্ছি না, সময় স্বল্পতা আছে। রিউমেটিক কনস্টিটিউশন, এখানে কনস্টিটিউশনটা আমরা খুব বেশি ভালোভাবে বোঝার চেষ্টা করব। এখানে যে ফার্স্ট গ্রেডের ওষুধগুলো আছে আমাদের টোটালিটি করার পর যদি দেখি যে আমাদের এই ওষুধগুলো আছে রেপার্টরিতে, আরো একটু মিলাই নিলাম, আমরা এটা টোটালিটি করলাম। টোটালিটি করার পর আমাদের যে ড্রাগটি আসলো, ড্রাগটি আমরা রেপার্টরি থেকে একটু মিলাই নিলাম। যদি দেখি আমাদের ফার্স্ট গ্রেডে আছে বা সুপার গ্রেডে আছে বা সেকেন্ড গ্রেডে থাকুক, তো আমাদের রেপার্টরিতে আছে এগুলো। এমনও হতে পারে যে রিউমেটিক কনস্টিটিউশনে যে 27টি ড্রাগ আছে, একটা পেশেন্ট রিউমেটিক কমপ্লেইন নিয়ে আসলো, কিন্তু আমি যখন টোটালিটি করলাম এই 27টার একটাও তার মধ্যে হলো না। এটি হতে পারে, এমনটি হতে পারে। আমরা এমনটি ভাববো না যে এই 27টার ভিতর থেকেই হবে। তো সেক্ষেত্রে টোটালিটির কেমে কনস্টিটিউশন আছে, ফার্স্ট গ্রেড, সুপার গ্রেডে একটি রেমেডি আছে রাস্টক্স, আর ফার্স্ট গ্রেডে আছে সিমিসিফিউগা। একটু একটু ইয়ে কর। তো এই 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 রেমেডি স্লাগিশনেস, যে অলস টাইপ যারা, এগুলো আমরা মোটামুটি ড্রাগ আছে। তারপর দিয়েছিলাম টরপর। এই টরপরে 3টি ফার্স্ট গ্রেডের ড্রাগ আছে, এছাড়া থার্ড গ্রেড, সেকেন্ড গ্রেডের আরো রেমেডি আছে। নেট্টামিউর, নাক্স মস্কেটা, অপিয়াম, এই 3টা ফার্স্ট গ্রেডে আছে। সেনসিটিভ কনস্টিটিউশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেনসিটিভনেস বর্তমান সময়ে তো এই সেনসিটিভ কনস্টিটিউশনের আমাদের মাথায় রাখা অতি জরুরি। এখানে 24টি রেমেডি আছে। ফার্স্ট গ্রেড আছে কার্সিনোসিন, কফিয়া, ইগনেশিয়া, মেডোরিনাম, মার্কসল, নাক্স ভূমিকা, ফসফরাস। এখানে একটি সাব নেওয়া হয়েছিল, মেডিসিন হ্যাভ টেক টু মাস টিউবেরিয়াম বলছিলাম। এরপরে হচ্ছে টিউবারকুলোসিস কনস্টিটিউশন, এখানে 34টি রেমেডি আছে। ফার্স্ট গ্রেড রেমেডি গুলো আমি বলছি, অ্যাসিটিক অ্যাসিড, ক্যালকেরিয়া কার, ভ্যাসেলিনাম, ক্যালকেরিয়া ফসফরিক অ্যাসিড, ফসফরাস, স্পঞ্জিয়া, স্টানামেট, টিউবারকুলিনাম। এরপরে হচ্ছে ভেনাস কনস্টিটিউশন, এখানে আমরা বলছিলাম যে 2টি ফার্স্ট গ্রেডের ড্রাগ আছে, হ্যামামিলিস এবং সিপিয়া। তো এবারে আমরা একটু টক্সিসিটিতে যাব। টক্সিসিটি আমরা সবাই বুঝি, এখানে কিছু বিষক্রিয়ার ব্যাপার আছে, বিভিন্ন সাইড এফেক্টের ব্যাপার আছে। মোস্ট ইম্পর্টেন্ট কিছু বিষয় এখানে চলে আসবে, বেশ কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় এখানে চলে আসবে চলমান সময়ে আমাদের যে বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট। তো এই টক্সিসিটির চ্যাপ্টারের প্রথমেই যে রুব্রিক্সটা আছে রবিন মার্ফির রেপার্টরিতে, টক্সিন, পয়জনাস কেমিক্যালস, ড্রাগস, এলিমেন্টস ফ্রম। তো এখানে এই যে কেমিক্যাল পয়জন বা ড্রাগ পয়জন যাই বলি না কেন, এলিমেন্টস ফ্রম, এলিমেন্টস তো আমরা বুঝি কজেশনের মতোই একটা ব্যাপার এলিমেন্টস। তো এই যে টক্সিনের মাধ্যমে বিভিন্ন ভাবে টক্সিন হতে পারে, ড্রাগের টক্সিন হতে পারে, বা কোনো পলিউশন হতে পারে। তো এই এলিমেন্টস এর উপর যে ড্রাগগুলি আছে, আমি ফার্স্ট গ্রেডের আর সুপার গ্রেডের রেমেডি আছে 3টি, আর্সেনিক, ক্যাডমিয়াম সালফ আর নাক্স ভূমিকা। আর্সেনিক, ক্যাডমিয়াম সালফ, নাক্স ভূমিকা। আর্সেনিক, ক্যাডমিয়াম সালফ, নাক্স ভূমিকা, এই 3টি ড্রাগ আছে সুপার গ্রেডে, এই 3টি রেমেডি আছে সুপার গ্রেডে। এরপরে অ্যামন কার্ভ, কস্টিকাম, ইপিকাক, মার্কসল, ফসফরাস, প্লাম্বামেট, এগুলি আছে ফার্স্ট গ্রেডে। আমি এটা যখন দেখতেছিলাম তখন এখানে বেশ জায়গায় এই টক্সিসিটিতে ইপিকাকের বিশাল ভূমিকা আছে, বেশ জায়গায়
আমি ড্রাগ পেলাম, যে রেমেডিগুলো পেলাম। সুপার গ্রেডে আছে আর্সেনিক, ক্যাডমিয়াম, সালফ, নাক্স ভূমিকা। আমরা অনেক ক্ষেত্রে শুধু নাক্সের কথা চিন্তা করে বসে থাকি, বা রোগী পেশেন্টের নাক্স ভূমিকা নাও হইতে পারে। টোটালিটি করে দেখলাম যে নাক্স আসলো না, বা আমরা অনেকে টোটালিটি করি না, মৌখিক ভাবেও করি না। অনেক সময় আমরা মানে ছোটখাটো ভাবে 2-4টা রুব্রিক্স তো অনেক সময় আমরা নেই না। রুগী এসে একটা কথা বলে, একটা কথা শুনেই আমাদের ব্যাপার। তো আমরা চেষ্টা করবো অন্তত ছোট ছোট করে, প্রথমেই আমরা অনেক বড় রোগীলিপি করতে পারবো না। দিকে যে ভালো সময় আসবে, পেশেন্ট ঢোকার পর 2-4 কথা বলে আমরা ওষুধ দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো সেই সময়টা আসতে অনেক দেরি হবে, সেই সময়টা আমাদের এখনো আসেনি, আমারও আসেনি। তো এই টক্সিনের যে বিষয়টা আমরা বললাম, টক্সিন, পয়জনস, কেমিক্যাল, ড্রাগস, পলিউটস, এলিমেন্টস ফ্রম। এরপরে আমরা আসি এয়ার পলিউশন। এটা তো আমাদের বর্তমান সময়ে খুব একটা কঠিন বিষয়। এয়ার পলিউশন, পয়জনিং এলিমেন্টস ফ্রম। এখানে আছে আর্সেনিক, কার্বোবেজ, পালসেটিলা, স্পাইজেলিয়া, সালফিউরিক অ্যাসিড। এখানে সালফিউরিক অ্যাসিড সুপার গ্রেডে। আমি আদৌ ভাবিনি যে এই সালফিউরিক অ্যাসিড এখানে সুপার গ্রেডে থাকতে পারে। আমরা ম্যাট্রিয়ামেটিকা থেকেই আসলে রেপার্টরি হয়েছে, রেপার্টরি থেকে ম্যাট্রিয়ামেটিকা হয় নাই। অবশ্যই ম্যাথমেটিকাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব, কিন্তু আসলে আমাদের দেশে বা বাংলা ভাষাভাষী যে ম্যাট্রিয়ামেটিকা গুলো আছে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে লিখছেন। এর ভিতর কোন লক্ষণটি ক্লিনিক্যাল, কোন লক্ষণটি প্রুভিং, এটাও অনেক ম্যাট্রিয়ামেটিকা থেকে আমরা বুঝতে পারি না। 2-1টা ম্যাট্রিয়ামেটিকা আমরা এরকম দেখি, কিছু লক্ষণ মোটা হরফে লেখা, বা কিছু লক্ষণের নিচে আন্ডারলাইন করা আছে। তো আমরা এটাকে বুঝি যে মোস্ট ইম্পর্টেন্ট বা কি ইত্যাদি। তো যিনি এই ম্যাট্রিয়ামেটিকা লিখছেন, তিনি জানবেন বিশেষভাবে যে এটি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে সে নিছে কিনা, বা প্রুভিং লক্ষণ থেকে নেওয়া হয়েছে কিনা। তো সেজন্য আমরা যদি একটু ম্যাট্রিয়ামেটিকার পাশাপাশি রেপার্টরি দেখি, তাহলে আমাদের এই জিনিসগুলো জানা হয়ে যাবে, ভালো হবে আমাদের জন্য। তো এই যে সালফিউরিক অ্যাসিডের কথা বলছিলাম, এই যে সালফিউরিক অ্যাসিড এখানে সুপার গ্রেডে। এয়ার পলিউশন, পয়জনিং এলিমেন্টস ফ্রম। তো এখানে 4টা ফার্স্ট গ্রেডের ড্রাগ আছে, আর এটা সুপার গ্রেডের ড্রাগ আছে, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেডের রেমেডি অনেকগুলো আছে। আর্সেনিক, কার্বোবেজ, পালসেটিলা, স্পাইজেলিয়া। আর্সেনিক, কার্বোবেজ, পালসেটিলা, স্পাইজেলিয়া, এগুলো আছে হচ্ছে ফার্স্ট গ্রেডে, আর সালফিউরিক অ্যাসিড আছে সুপার গ্রেডে। এরপরে আমাদের কিছু হোমিওপ্যাথিক ড্রাগের পয়জনিং এর ব্যাপার আমাদের আসতেছে সামনে। ক্যামোমিলা পয়জনিং এলিমেন্টস ফ্রম। ক্যামোমিলা পয়জনিং এলিমেন্টস ফ্রম। আমরা অনেকেই দেখা গেছে যে বাচ্চারা একটু দুষ্টামি হলে, রাগী হলে, তো বয়সেরও একটা ব্যাপার আছে, কিছু কিছু বয়সের সময় কিছু সেন্সিটিভ থাকে, রেগে যায়। যেমন পিউবার্টি পিরিয়ডে দেখা যায় অনেকের ভিতরেই খুব হিংস্রতা দেখা যায়, রাগ দেখা যায়, ক্যামোমিলার মতো আচরণ দেখা যায়, কিন্তু প্রকৃত অর্থে সে ক্যামোমিলা নাও হতে পারে। তো এইখানে অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক সময় ক্যামোমিলা ভাবে তাকে লং টাইম ক্যামোমিলা খাওয়াতে থাকি বা করতে পারি, সেক্ষেত্রে ক্যামোমিলার পয়জনিং হতে পারে, এর দ্বারা সমস্যা হতে পারে। ক্যামোমিলা পয়জনিং এলিমেন্টস ফ্রম। এখানে 2টি সেকেন্ড গ্রেডের ড্রাগ আছে, ক্যামোমিলা এবং কফিয়া। ক্যামোমিলা এবং কফিয়া। তো যদি আমরা কখনো মানে কি বলা যায়, শক্তি, ওষুধের যে শক্তি এবং মাত্রা, এ নিয়ে যদি কখনো, এটা হচ্ছে ম্যান টু ম্যান ভিন্ন ভিন্ন, বিশেষ করে ওষুধের পাওয়ার সিলেকশন, ডোজের ব্যাপারটা, এটা আসলে কেউ এককভাবে বলতে পারবে না, এটা ভিন্ন ভিন্ন, এটা সব প্যাথিতেই ভিন্ন ভিন্ন। অ্যালোপ্যাথিক ডাক্তারদের মধ্যেও ভিন্ন ভিন্ন আছে, আমাদের ভিতরেও ভিন্ন ভিন্ন। তো সে ব্যাপারে বলবো না আর কি। রিউমেটিক, এরপরে আমাদের হচ্ছে ক্যামোমিলা পয়জনিং। ক্যামোমিলা পয়জনিং এর পরে হচ্ছে আমাদের কেমোথেরাপি পয়জনিং এলিমেন্টস ফ্রম। এটা আমরা সম্প্রতি সময় খুব বেশি পাই। অনেক সময় দেখা যায় এই বিভিন্ন থেরাপি দেওয়ার পর, ক্যান্সারের পেশেন্টদের থেরাপি দেওয়ার পরেও রোগী দেখা যায় আসলে আরো কন্ডিশনে থাকে না, হয়তো এই থেরাপি দেওয়ার পর তার কন্ডিশনটা আরো খারাপের দিকে যেতে পারে, বা এর যে কুফল থাকতে পারে, যে কেমোথেরাপি পয়জনিং এলিমেন্টস ফ্রম। এটা কিন্তু বর্তমান সময়ে খুবই ইম্পর্টেন্ট। রোগীর টোটালিটি করলে যা আসবে আমরা তাই দিব। তো তারপরেও এখানে
কেমোথেরাপি পয়জনিং এলিমেন্টস ফ্রম, এখানে অর্থাৎ রেমেডি আছে 20টা বা 21টা, এরকম 20টা বা 21টা। আমি একবার গুনছি 20টা হয়েছিল, আর একবার গুনছি 21টা হয়েছিল, যে ভুল হতে 20 বা 21টা এরকম রেমেডি আছে। তো এখানে ফার্স্ট গ্রেডে আছে বিসমাথ, ফার্স্ট গ্রেডে আছে বিসমাথ। আসলে আমরা অনেকেই ইপিকাপকে শুধুমাত্র বমির মধ্যেই সীমাবদ্ধ রেখেছি, বমিটিং। আসলে বমিটিং এর চাইতে নসিয়া বেশি, ইপিকাকে নসিয়াটা বেশি, কিন্তু আমরা অনেকেই, আমরা যারা প্রাথমিকভাবে আছি বা আমরা অনেকেই বমি শুনলেই ইপিকাকের কথা চিন্তা করি। তো এই যে কেমোথেরাপি পয়জনিং এলিমেন্টস ফ্রম, এখানে 20টি রেমেডি আছে, তার ভিতর ফার্স্ট গ্রেডে 3টা রেমেডি আছে। বিসমাথ, বিসমাথ মেটালিকাম পুরো নাম, ক্যাডমিয়াম সালফ, ইপিকাক। যে আমাদের কয়েকদিন আগে আমাদের সিরাজুল ইসলাম স্যার, শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম স্যার ক্যান্সারের উপরে এই যে সপ্তাহটা শেষ হলো, এই সপ্তাহে একটা ক্লাস নিয়েছিলেন। তো তার একটা পেশেন্টের কথা বলছিলেন, তিনি বিসমাথ এবং ফসফরাস প্রয়োগ করে রোগীটা বেশ সুস্থ, এখন অনেক ভালো আছে। তো দেখেন, এই স্যারের ক্লাসটা সেদিন যখন শুনলাম বেশ মনোযোগ সহকারে, তারপরে যখন এই কেমোথেরাপি পয়জনিং এর এলিমেন্টস ফ্রম বিষয়টা দেখলাম, বিসমাথ, কি যে ভালো লাগছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এই যে কেমোথেরাপি পয়জনিং এলিমেন্টস ফ্রম, এখানে 3টি ফার্স্ট গ্রেডের ড্রাগ আছে, বিসমাথ, ক্যাডমিয়াম সালফ, ইপিকাক। বিসমাথ, ক্যাডমিয়াম সালফ, ইপিকাক, সেগুলোর দিকে যাইনি। 2-3টা সাব নিয়েছি। সাবটা হচ্ছে, এই সাব হচ্ছে নোশিয়া ফর্ম, নোশিয়া ফর্ম, কেমোথেরাপি পয়জনিং এলিমেন্টস ফ্রম এ সাব নোশিয়া ফর্ম। এখানে আর্সেনিক আছে, ক্যাডমিয়াম সালফ আছে, ইপিকাক আছে, নাক্সবাম আছে, কিন্তু প্রত্যেকটাই থার্ড গ্রেডে। 4টা আছে, 4টি থার্ড গ্রেডে। এরপরে ভমিটিং ফর্ম, একটা হচ্ছে ভমিটিং ফর্ম, এই একই রেমেডি আছে। নোশিয়া ফর্মেও আছে আর্সেনিক, ক্যাডমিয়াম সালফ, ইপিকাক, নাক্সভমিকা। ভমিটিং ফর্মেও আছে ওই 4টি, আর্সেনিক, ক্যাডমিয়াম সালফ, ইপিকাক, নাক্সভম। থার্ড গ্রেডে আছে দুইটাই, ভমিটিং ফর্মেও, নোশিয়া ফর্মে। এবার কেমোথেরাপি পয়জনিং এলিমেন্টস ফর্ম, এখানে একটি সাব নিয়েছি ওয়েট লস ফর্ম, মানে এই যে ওয়েট, তার ওজন কমে যাচ্ছে, এই যে সাব। এখানে কিন্তু রবিন মার্ফি সাহেব একটি ফার্স্ট গ্রেডের রেমেডি লিখছেন, সেটা হচ্ছে আমরা অনেকেই মাদার টিংচার ব্যবহার করে থাকি, আলফা 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 আর কি যেটা আমরা বলি, এটাকে ফার্স্ট গ্রেডে দিচ্ছেন উনি। আর্সেনিক থার্ড গ্রেডে, ক্যাডমিয়াম সালফ সেকেন্ড গ্রেডে, আর হচ্ছে হাইড্রাস্টিসক্যান সেকেন্ড গ্রেডে, ইপিকাক থার্ড গ্রেডে, নাক্সভমিকা থার্ড গ্রেডে। তো এই ওয়েট লসের ব্যাপারটা তো প্রচুর পাওয়া যায়, এই যে কেমোথেরাপি নেওয়ার পরে অনেকেরই ওয়েট লস হয়ে যায়, আরো অনেক কিছু হয়। তো আমি এই রুব্রিক্সটা নিলাম আর কি। ওয়েট লস ফ্রম কেমোথেরাপি পয়জনিং এলিমেন্টস ফ্রম, এর সাব হচ্ছে ওয়েট লস ফ্রম। এখানে আলফা 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 আর কি, এটা ফার্স্ট গ্রেড আছে, আর্সেনিক থার্ড গ্রেড আছে, ক্যাডমিয়াম সালফ সেকেন্ড গ্রেড আছে, হাইড্রাস্টিসক্যান সেকেন্ড গ্রেড আছে, ইপিকাক থার্ড গ্রেড আছে, নাক্সভমিকা থার্ড গ্রেড আছে। এবারে আসি আমাদের হোমিওপ্যাথিক ড্রাগ চায়না বা পয়জনিং এলিমেন্টস ফ্রম। এইটা, এই রুব্রিক্সটা আমি বাছাই করে নেওয়ার পিছনে কারণ আছে। আমি বেশ কিছু পেশেন্ট পাইছি যারা কন্টিনিউ চায়না মাদার খায়, কন্টিনিউ চায়না মাদার খায়। আমার কাছ থেকেও কয়েকবার নিছে, আমার কাছ থেকে 2-3 বার নেওয়ার পরে আমি বললাম যে আপনি এটা বারবার কেন নিচ্ছেন, আপনি এটা কেন এরকম রেগুলার খাচ্ছেন? তা বলে যে চায়না তো দুর্বলতা দূর করে, আমাকে এক ডাক্তার দিছিল, সে বলছে যে আপনি মাঝে মাঝে চায়না খাবেন, যখনই দুর্বল লাগবে তখন আপনি এটা কিনে খাবেন। তো আমি ওনাকে বললাম, তো ডাক্তার তো আপনাকে বলছে মাঝে মাঝে খাওয়ার জন্য, আপনি যেভাবে নিচ্ছেন, আপনি আজকে অ্যাকাউন্টস নিয়ে যাচ্ছেন, আবার যে যতদিন পরে আসতেছেন তাতে তো মনে হচ্ছে কোনো গ্যাপ হয়নি, আপনি তো কন্টিনিউ খাচ্ছেন। তো সে বলতেছে যে চায়না খাইলে তো দুর্বলতা কমে, এই জন্য আমি খেয়ে যাচ্ছি। কিন্তু এইভাবে যারা চায়না মাদার টিংচার খাচ্ছে বা 3x খাচ্ছে, এরকম অনেক ইয়ে আছে যে যারা এগুলো এইভাবে খায়। তো এই যে চায়না বার পয়জনিং এলিমেন্টস ফ্রম, এখানে 3টি ফার্স্ট গ্রেডের ড্রাগ আছে, আর্সেনিক, চায়না এবং হিপার। আর্সেনিক, চায়না এবং হিপার। তো এই চায়না হোমিওপ্যাথির কিছু কিছু ওষুধ আছে সাধারণ মানুষ সাধারণভাবে জানে, যেমন থুজা, কস্টিকাম, এরকম দুর্বলতার জন্য চায়না, পাতলা পায়খানা বা আমাশার জন্য এলো, মাক্সল, এরকম কিছু
সাধারণ মানুষ এরকম কিছু জিনিস জানে, তো মাঝে মাঝে দেখা যায় ওনারা দোকান থেকে যায়, একটা হোমিওপ্যাথিক চেম্বার থেকে যায় কিনে নিয়ে এসে রোগীকে খাওয়ানো শুরু করে দেয়। তো এইভাবে যদি কন্টিনিউ তারা করে বিভিন্ন সময়, তাহলে দেখা যাচ্ছে এই ড্রাগগুলোর পয়জনিং হতে পারে রেমেডিগুলোর। তো চায়না বার পয়জনিং এলিমেন্টস ফ্রম, এখানে 3টি ফার্স্ট গ্রেডের ড্রাগ আছে, আর্সেনিক, চায়না, হিপার সালফার। আর্সেনিক, চায়না, হিপার সালফার। এরপরে যে বিষয়টি আছে, এই বিষয়টি মোস্ট ইম্পর্টেন্ট, যদিও খুব ক্ষুদ্র। তারপরে কসমেটিক্স এলিমেন্টস ফ্রম, আমরা প্রায় পেশেন্ট পাই যে তারা অনেক বেশি কসমেটিক্স ব্যবহার করার কারণে ফেসে বিভিন্ন ধরনের যে ইরাপশন দেখা দেয়, এমনকি এরকমও পাওয়া যায় ফেসের কালারটাই ডিসকালারেশন হয়ে যায়, ব্ল্যাকিশ হয়ে যায় বা আদার্স অন্যান্য কালার হয়ে যায়। তো এই যে ওভার কসমেটিক্স ব্যবহার করার কারণে, কসমেটিক্স এলিমেন্টস ফ্রম, এই যে ওভার কসমেটিক্স ব্যবহার করার কারণে যে তার রোগ দেখা দেয়, এখানে এপিস এবং আর্সেনিক আছে 3rd গ্রেডে, 3টা রেমেডি আছে, ববিস্টা আছে 2nd গ্রেডে। তো আমি আমার অভিজ্ঞতায় এই ধরনের কয়েকটা কেসে আমি ববিস্টা ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছি। তো সবগুলোর ক্ষেত্রে না, বেশ কয়েকটা আমি ভালো রেজাল্ট পাইছি। যে কসমেটিক্স এলিমেন্ট ফর্মস, এখানে 2nd গ্রেডে একটা মাত্র ড্রাগ আছে, ববিস্টা। অন্য রেপার্টরিতে মনে হয় ববিস্টাই আছে শুধু, কেন্টে যদি থেকে থাকে তাহলে শুধু ববিস্টাই আছে, আমার এই মুহূর্তে মেমোরিতে আসতেছে না। আর এপিস এবং আর্সেনিক রবিন মার্ফিতে আছে 3rd গ্রেডে। এটা কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেহেতু বর্তমান সময় এত বেশি কসমেটিক্স এর অপব্যবহার হচ্ছে, তো আমরা সবাই জানি। তো এরপরে হচ্ছে সময়ও প্রায় শেষ পর্যায়ে, তো স্যার একটু 5 মিনিট বেশি হলে কন্টিনিউ করবো, 5 মিনিট লাগতে পারে। জি, অসুবিধা নেই স্যার, জি করেন স্যার। জি। তো অ্যালোপ্যাথিক ড্রাগ সাইড এফেক্ট ফ্রম, এখানে 16টি রেমেডি আছে রবিন মার্ফি রেপার্টরি থেকে নেওয়া। অ্যালোপ্যাথিক ড্রাগ সাইড এফেক্ট ফ্রম 16টি রেমেডি আছে। ফার্স্ট গ্রেড রেমেডি গুলো আমি বলার চেষ্টা করতেছি। মেডোরিনাম, মাক্সল, নাইট্রিক অ্যাসিড, নাক্স ভূমিকা, পালসেটিলা, সালফার। অ্যালোপ্যাথিক ড্রাগ সাইড এফেক্ট ফ্রম, এখানে 16টি রেমেডি আছে। তো এই অ্যালোপ্যাথিক ড্রাগ সাইড এফেক্ট ফ্রম যখন প্রথম এই যে ডিএসএলএস এ ভর্তি হয়েছিলাম বা প্রথম এই হোমিওপ্যাথিক জগতে আসছিলাম, তখন এরকম মনে হয়েছে যে শুধু নাক্সই, অ্যালোপ্যাথিক ওষুধ খাইতে যারা আসবে তাদেরকে আমরা সবাই নাক্স দিয়ে দেবো, বা মহিলা পেশেন্ট হলে তাদেরকে পালসেটিলা দিয়ে দেবো। আসলে অনেক অনেক রেমেডি আছে। তো অ্যালোপ্যাথিক ড্রাগ সাইড এফেক্ট ফ্রম, এখানে 16টি রেমেডি আছে। আমি ফার্স্ট গ্রেড গুলো বলছি। মেডোরিনাম, মাক্সল, নাইট্রিক অ্যাসিড, নাক্স ভূমিকা, পালসেটিলা, সালফার। মেডোরিনাম, মাক্সল, নাইট্রিক অ্যাসিড, নাক্স ভম, পালসেটিলা, সালফার। অ্যালোপ্যাথিক ড্রাগ সাইড এফেক্টস ফ্রম, এখানে ফার্স্ট গ্রেড রেমেডি মেডোরিনাম, মাক্সল, নাইট্রিক অ্যাসিড, নাক্স ভম, পালসেটিলা, সালফার। মেডোরিনাম, মাক্সল, নাইট্রিক অ্যাসিড, নাক্স ভম, পালসেটিলা, সালফার। এখানে যে যদি কনস্টিপেশন ফ্রম, আমি আরেকটি সাবরুব্রিক্স এখানে নিছি, যে অ্যালোপ্যাথিক ড্রাগ সাইড এফেক্টস ফ্রম, এর সাব হচ্ছে কনস্টিপেশন ফ্রম, মানে যে এই অ্যালোপ্যাথিক ড্রাগ গুলোর সাইড এফেক্টের কারণে তার কি হচ্ছে, কনস্টিপেশন দেখা দিছে। এখানে 12টি রেমেডি আছে। তো নাক্স ভূমিকা একাই আছে, আর বাকি 11টি 2nd গ্রেড বা 3rd গ্রেড মিলাই আছে। এরপরে আছে ফুড পয়জনিং। তো আমরা অবশ্যই, এটা বর্তমান সময় না, অনেক আগে থেকেই এই ফুড পয়জনিং এর একটা ব্যাপার রয়ে গেছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ফুড পয়জনিং। এখানে 38টি রেমেডি আছে। ফার্স্ট গ্রেড রেমেডি আছে 2টি, একটা হচ্ছে আর্সেনিক আর একটা হচ্ছে চায়না। আর্সেনিক আর হচ্ছে চায়না, এই 2টি হচ্ছে সুপার গ্রেডে। এরপরে কার্বোবেস, চিনিনাম আর্স, তারপরে হচ্ছে ইপিকাক, নেট্রাম ফস, নাক্স ভূমিকা। আরেকটি ড্রাগ মনে হয় কলোসিনথিস। তো আর্সেনিক এবং চায়না সুপার গ্রেডে ফুড পয়জনিং এর ক্ষেত্রে আর্সেনিক এবং চায়না সুপার গ্রেডে কার্বোবেস, চিনিনাম আর্স, কলোসিনথিস, ইপিকাক, নেট্রাম ফস, নাক্স ভূমিকা, এগুলি আছে ফার্স্ট গ্রেডে। তো অনেক আগের একটা
বিষয় বলি। এই যে সিনেনা মার্সের একটা ব্যাপার, আমার নিজের আপন ভাগ্নি, ও একদিন বলল যে মামা আমি ডিম খেতে পারি না, ডিম খেলেই আমার খুব খারাপ অবস্থা হয়ে যায়, ডিম মাছ এগুলো খেলেই খুব ঝামেলা হয়। তো সে সময় তো রেপার্টরি চর্চা করতাম না, পরে তো অনেক দিন লাগছে, তাকে আমি বললাম যে মামা আমি একটু দেখে নেই তারপরে তোকে ওষুধ বলবো। তো দেখা গেছে যে স্যারের নেটওয়ার্ক মনে হয় সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ স্যার, আমি একটু নেট কলোসিনথিস, জি ইপিকা, স্যার, ফুড ভূমিকা পয়জনিং এগুলো আছে পর্যন্ত শোনা গেছে। জি। এরপরে আছে এর একটি সাব আছে, এখানে একটি সাব আছে, সাবটি হচ্ছে আর্টিফিশিয়াল ফুড অ্যাগ্রোভেশন। আর্টিফিশিয়াল ফুড অ্যাগ্রোভেশন, আর্টিফিশিয়াল তো আমরা বুঝি কৃত্রিম যে খাবারগুলো আছে, আমরা বিভিন্ন বাইরে খাবারগুলো কিনে খাই। এই আর্টিফিশিয়াল ফুড অ্যাগ্রোভেশনে 10টা রেমেডি আছে, শুধু অ্যালুমিনা আছে সেকেন্ড গ্রেডে, বাকি 9টা হচ্ছে থার্ড গ্রেডে। বেবি ফুড অ্যাগ্রোভেশন, এই আর্টিফিশিয়াল এর আবার সাব, ফুড পয়জনিং এর সাব হচ্ছে আর্টিফিশিয়াল ফুড অ্যাগ্রোভেশন, আবার আর্টিফিশিয়াল এর সাব হচ্ছে বেবি ফুড অ্যাগ্রোভেশন, মানে আর্টিফিশিয়াল বেবি ফুড অ্যাগ্রোভেশন। এখানে এইটা আমাদের সময় এখন কিন্তু খুব বেশি প্রয়োজন, এটা আমাদের খুব বেশি প্রয়োজন। কেউ আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, তবে আমার মনে হচ্ছে এটা খুবই বেশি প্রয়োজন, আর্টিফিশিয়াল বেবি ফুড অ্যাগ্রোভেশন। এখানে কয়েকটা রেমেডি আছে, তো সবগুলোই থার্ড গ্রেডে। তারপর আমি বলছি অ্যালুমিনা, ক্যালকেরিয়া ফস, ক্যামোমিলা, নেট্রাম ফস, নাক্সভাম, সাইলেশিয়া। তো এইটা কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আর্টিফিশিয়াল বেবি ফুড অ্যাগ্রোভেশন, ফুড পয়জনিং এর সাব। তো এর রেমেডিগুলো আমি আবার বলতেছি, এটা আমার কাছে মনে হয়েছে যদিও থার্ড গ্রেডের সব কয়টা, তারপরেও খুব ইম্পর্টেন্ট, অ্যালুমিনা, ক্যালকেরিয়া ফস, ক্যামোমিলা, নেট্রাম ফস, নাক্সভাম, সাইলেশিয়া। যদিও আমাদের ক্লাসটি ছিল হচ্ছে রোগী পর্যবেক্ষণের বা রোগী লিপি যাই বলি আমরা, তো তারপরেও আমরা যে কনস্টিটিউশন, টক্সিসিটি এগুলোর ভিতর থেকে কিছু ইয়ে করার চেষ্টা করলাম। আরো একটি সাব এখানে আছে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, চকলেট অ্যাবিউজ। চকলেট অ্যাবিউজ, আমাদের বাচ্চাদের ভিতরে চকলেট খাওয়ার প্রবণতা তো খুবই বেশি আছে বর্তমান সময়ে। যে চকলেট গুলো আমরা এগুলোর অ্যাবিউজ হয়, আসলে অনেক বেশি পরিমাণ খেয়ে ফেলে বাচ্চারা, চাইলে আমরা ইয়ে করতে পারি না। অনেক বাবা মা বলে যে ডাক্তার সাহেব না দিলে গুড় দেয়, অথবা এমন অভ্যাস করে ফেলছি আর পারতেছি না, তাকে ফিরাতে পারি না। এখানে 16টি রেমেডি আছে, আর্জেন নাইট্রিকাম এবং লাইকোপোডিয়াম, এই দুটি আছে ফার্স্ট গ্রেডে, বাকিগুলো থার্ড গ্রেড সেকেন্ড গ্রেডে আছে। চকলেট অ্যাবিউজ, ফুড পয়জনিং এর একটি সাব, চকলেট অ্যাবিউজ। এখানে 16টি রেমেডি আছে, এর ভিতর আর্জেন নাইট্রিকাম এবং লাইকোপোডিয়াম আছে ফার্স্ট গ্রেডে। এরপরে আছে হার্বাল টনিক এলিমেন্টস ফ্রম। এই হার্বাল টনিক খাওয়ার প্রবণতা আমাদের বিশেষ করে ফিমেল পেশেন্টদের মধ্যে অনেক বেশি আছে। হার্বাল টনিক এলিমেন্টস ফ্রম, এখানে একটি মাত্র রেমেডি আছে সেকেন্ড গ্রেডে, বাকি সব কয়টি হচ্ছে থার্ড গ্রেডে। নাক্স ভূমিকা একা হচ্ছে এখানে সেকেন্ড গ্রেডে। এলো, ক্যাম্ফার, চায়না, লাইকো, ম্যাককার এগুলি সব থার্ড গ্রেডে। আমি সময় শেষ হয়ে গেছে। নার্কোটিক পয়জনিং এলিমেন্টস ফ্রম, নার্কোটিক্স বলতে আমরা কি বুঝি, যে চেতনানাশক ওষুধ টষুধ সেবন করার প্রবণতা তো আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে আছে, বিশেষ করে যারা টিন এজের মধ্যে থাকে, এরা খুব অভিমানী থাকে, এদের ভিতরে এই টেন্ডেন্সিটা বেশি থাকে, মাদক বা চেতনানাশক ঔষধ সেবন করার একটা প্রবণতা আছে। পয়জনস এলিমেন্টস ফ্রম, এখানে আমি ফার্স্ট গ্রেড ড্রাগগুলো বলার চেষ্টা করতেছি। অ্যাভেনা সেটাইভা, বেলেডোনা, ক্যামোমিলা, কফিয়া, এখানেও ইপিকাক। আমি এই ইপিকাক দেখলে আমার ভালো লাগতেছে যে আসলে ইপিকাককে আমি এভাবে জানতাম না। এখানেও ইপিকাক আছে ফার্স্ট গ্রেডে, ল্যাকিসিস আছে ফার্স্ট গ্রেডে, নাক্স ভূমিকা আছে ফার্স্ট গ্রেডে, অপিয়াম আছে ফার্স্ট গ্রেডে।
তো নার্কোটিক্স পয়জন এলিমেন্টস ফ্রম, মাদক বা চেতনানাশক ঔষধ সেবনের ফলে যে রোগগুলো হয়, এলিমেন্টস ফ্রম তো আমরা বুঝি অ্যাভেনা, সেটাইবা, বেলেডোনা, ক্যামোমিলা, কফিয়া, ইপিকা, ল্যাকেসিস, নাক্স ভূমিকা, অপিয়াম। এরপরে আর দুইটা আছে, আমি দুইটা বলে ছেড়ে দেবো, 1 মিনিট হয়তো লাগবে। অপিয়াম পয়জনিং এলিমেন্টস ফ্রম, আমাদের ড্রাগ অপিয়াম। তো অপিয়াম পয়জনিং কিভাবে এলিমেন্টস হতে পারে? যেমন অনেকদিন আগে, বছরখানেক আগে এক পেশেন্ট আমাকে বলছিল যে ডাক্তার সাহেব আমি প্রায়ই অপিয়াম খাই। তো আমি জিজ্ঞেস করলাম কেন আপনি অপিয়াম খান, আপনি অপিয়ামকে চিনলেন কি করে, আপনি কি প্র্যাকটিস করেন বা হোমিওপ্যাথি কখনো পড়ছেন? তো বললো যে না আমি হোমিওপ্যাথিটাতে কখনো পড়ি নাই, তো আমার এক সময় কনস্টিপেশনের সমস্যা ছিল, তো এক ডাক্তার আমাকে অপিয়াম দিছিল, খাই আমি মোটামুটি ভালো অনুভব করতেছিলাম। তো তারপর আবার যখনই দেখা দেয় তখনই আমি এরকম অপিয়াম কিনে খাই। তো আমি বললাম আপনি কিরকম খান? তা বললো যে 200 বা 30 এরকম কিনে আমি 2-3 ফোঁটা করে খাই। তো আমার কাছে তখন খুব আশ্চর্য লাগতেছিল যে আসলে হোমিওপ্যাথির যে এই পরিস্থিতিটা, এটা থেকে আসলে আমাদের বাঁচা উচিত। তো এই যে অপিয়াম পয়জনিং এলিমেন্টস ফ্রম, আমি এটা যখন লিখতেছিলাম তখন তিনি আমার কাছে পেশেন্ট হিসেবে আসেন না, আমার কাছে অপিয়াম কিনতে আসছিলেন। আমি অবশ্য তার কাছে অপিয়াম বিক্রি করি না, আমার কাছে ছিল না বিক্রি করার মতো। তো অপিয়াম পয়জনিং এলিমেন্টস ফ্রম, আবার সমস্যা। জি আর একটি আছে সম্ভবত, আমি অপিয়াম পর্যন্ত মনে হয় আমি বলছিলাম। তো এরপরে হচ্ছে সালফার পয়জনিং এলিমেন্টস ফ্রম। স্যার শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, জি। জি জি যে সালফার পয়জনিং এলিমেন্টস ফ্রম, এখানটা মজার ব্যাপার রয়ে গেছে। সালফার পয়জনিং এলিমেন্টস ফ্রম, এখানে সালফারের অপব্যবহার তো আমাদের হোমিওপ্যাথিক জগতে অনেক বেশি আছে, আমি এই ব্যাপারে বলবো না, সবাই আমরা জানি। তো এখানে 17টি রেমেডি আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে সালফার সেকেন্ড গ্রেডে, পালসেটিলা ফার্স্ট গ্রেডে। সালফার সেকেন্ড গ্রেডে, পালসেটিলা ফার্স্ট গ্রেডে, গুলোর সম্ভবত থার্ড গ্রেডে 17টি রেমেডি আছে। পালসেটিলা ফার্স্ট গ্রেডে, সালফার সেকেন্ড গ্রেডে, মাক্সওয়াল সেকেন্ড গ্রেডে, ক্যালকেরিয়া কার্ভ সেকেন্ড গ্রেডে। তো আলহামদুলিল্লাহ আমি প্রায় 10 মিনিট বেশি সময় নিয়ে ফেলছি। তো সবার কাছে এই বেশি সময় নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর নেটেও 2-3 বার ডিস্টার্ব করছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে যতটুকু তৌফিক দান করছে ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, তো সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার সাথে থেকে এতটা সময় আমাকে উৎসাহিত করছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম, মুবারকবাদ এবং সবার সুস্বাস্থ্য কামনা। আজ এই পর্যন্ত। যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে, আমি যে বিষয়গুলো আলোচনা করতেছিলাম এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। জানি না পারবো কিনা। সেনসিটিভ কনস্টিটিউশনের যে বিষয়টা আমরা বলতেছিলাম, যারা খুব সেনসিটিভ টাইপ আছে, এর একটা সাব ছিল, মেডিসিন হ্যাভ টু মাচ, মানে যারা অধিক বেশি এই যে মেডিসিনের নেওয়ার কারণে তারা সেনসিটিভ হয়ে যায়, মেডিসিনের ব্যাপারে সেনসিটিভ। এইখানে টিউক্রিয়াম ফার্স্ট গ্রেডে আছে, আমি এটা ভাবিনি, সেটা বলছিলাম যে টিউক্রিয়াম এখানে আসতে পারে, এটা আমি ভাবিনি, সেটা বলছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা আমি শুনিনি তখন, পুরোপুরি বুঝতে পারিনি শব্দটা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, আলোচনা খুব ভালো লাগলো, চমৎকার হয়েছে। আব্দুল্লাহ স্যার সবসময় চমৎকার আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করেন। জি ধন্যবাদ সবাইকে।
জি মোবারকবাদ। আর এর মাধ্যমে আমাদের আজকের আনুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম শেষ হলো। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।